যেমন ইচ্ছা মববাজি চালিয়ে যেতে বলা হলো এই জুলাই আগস্টের আন্দোলনের নেতাদেরকে, যারা সারা বাংলাদেশের ভরসার কেন্দ্র হতে পারতেন। কেমন একটা বাংলাদেশ ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশের সাধারণ মানুষ দেখতে চায়, তার একটা প্রতিরূপ হতে পারতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্ররা, সেই ছাত্ররা পরিণত হলেন বাংলাদেশের বড় বড় ভিলেইনে। সেনাপ্রধানের দরবারে সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের মূল এজেন্ডা এবং একমাত্র দায়িত্ব হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং অন্য কোনো বিষয়ে সময়ের হেলাফেলা সেনাপ্রধান বা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী পছন্দ করছে না, এবং এর মাধ্যমে একরকমের আসলে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর থেকে সেনাপ্রধান সশস্ত্র বাহিনীর সমর্থন উঠিয়ে নিয়েছে। এমন মনে করবার একদিনের মাথাতেই ডক্টর ইউনূস যে আসলে নাহিদ ইসলাম সহ ছাত্রনেতাদের, মানে আমার সূত্র বলছে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে ডেকে নিয়ে তিনি যে বললেন তোমরা সংযত হও, তোমরা রাজনৈতিক ঐক্য গড়ে তোলো, না হলে কিন্তু আমি ক্ষমতায় থাকতে পারছি না। কারণ তিনি জানেন, ডক্টর ইউনূস জানেন যে তিনি ছাত্রদের নাম দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সব নেতাদের যে পেটোয়া বাহিনী তৈরি করেছেন গত কয়েক মাসে, তাদের জন্য আসলে সত্যি সত্যি ডক্টর ইউনূসের পদত্যাগ, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পতন সরাসরি জীবন মৃত্যুর সাথে সম্পর্কিত। আসলে হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শত শত সমন্বয়ক সারা দেশে গড়ে উঠেছেন, যারা থানায় থানায় বসছেন, সরকারি অফিসে অফিসে বসছেন, সকল রকম পদ পদায়ন থেকে শুরু করে কে কোন কাজ করবেন, কার মামলা কোথায় খারিজ হবে, কার নামে মামলা হবে, সবকিছু করে বেড়াচ্ছেন। কিংবা ডক্টর ইউনূস এই পেটোয়া বাহিনী গড়ে তোলার শুরুতেই আগস্ট মাসে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েই এমনকি সচিবালয়ে, সব মন্ত্রণালয়ে যে ছাত্র প্রতিনিধিদের বসিয়েছেন, যারা যথেচ্ছাচার করছেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে বসে। ছাত্র প্রতিনিধির নামে প্রতি থানায় যে নিরাপত্তা কমিটি নাকি কমিটি নামে ছাত্রদের বসানো হয়েছে, এরা কোথায় যাবেন? এদের প্রত্যেকের বিরুদ্ধে আসলে ফৌজদারি মামলা হবে। এদের বড় বড় নেতারা তাৎক্ষণিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার সাথে সাথে গ্রেফতার হয়ে যাবেন, এবং তারপর বাকি জীবনভর এদের আসলে কি ধরনের নির্যাতন, কি ধরনের মামলা হামলা, কি ধরনের পতন এদেরকে সামাল দিতে হবে, তা আসলে কেউই এখন নিশ্চিত করে বলতে পারছেন না। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস যে সবচেয়ে বিপদগ্রস্ত পেটোয়া বাহিনীর সদস্য হিসেবে তার এই ছাত্রনেতাদের ডেকে পাঠিয়ে বললেন যে তাকে ক্ষমতায় রাখার যে কোনোভাবে তারা যাতে ব্যবস্থা করে, একটা যাতে রাজনৈতিক ঐকমত্যের চেষ্টা করে, সেটা খুব স্বাভাবিক। কারণ দেখুন, আমি কেন এভাবে এই জুলাই আগস্ট আন্দোলনের নেতাদেরকে এখন পেটোয়া বাহিনীর নেতা বলছি। ডক্টর ইউনূস তার সরকারটা পরিচালনাই করেছেন এভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র, তার মানে মেধাবী ছাত্র, একটা খুবই সাধারণ পরিবার থেকে উঠে আসা হাসনাত আবদুল্লাহ, তাকে বাংলাদেশের মবের রাজায় পরিণত করা হয়েছে গত 9 মাসে। কি ভীষণভাবে একটা দানবীয় চরিত্রে তাকে পরিণত করা হয়েছে, যিনি যে কোনো অফিসে গিয়ে ঢোকেন এবং ঢুকে এক্ষুনি করতে হবে, একেই এখন নামাতে হবে, একেই এখন বসাতে হবে। শুধু আগস্ট মাস থেকে প্রধান বিচারপতির বাড়ির সামনে সেটা শুরু করে সচিবালয়ে গিয়ে তা শেষ করেননি, এখন পর্যন্ত সারা দেশ জুড়ে তিনি আসলে এ কাজ অব্যাহত রেখেছেন। শেখ হাসিনার পতনের 6 মাস পর তার আহ্বানে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিতে হবে, এই হাসনাত আবদুল্লাহর আহ্বানে দুদিন দুরাত ধরে বুলডোজার দিয়ে ভাঙা হয় 32 নম্বরের বাড়ি। এর আগে আগুন দেওয়া হয়, ভাঙচুর হয়। দেখুন, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, এই সবগুলো ফৌজদারি অপরাধ, হত্যা খুন তো বটেই। তো কেন হাসনাত আবদুল্লাহর কথা উল্লেখ করলাম? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র, সাধারণ পরিবার থেকে প্রতিযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে যেই ছাত্রটি একটা ভালো সাবজেক্টে চান্স পেয়ে পড়ালেখা করছিল, সেই ছাত্রটাকে পেটোয়া বাহিনীর প্রধান করে ক্ষমতাকে আসলে সুসংহত করলো এই অন্তর্বর্তীকালীন সরকার। আর এই অন্তর্বর্তীকালীন সরকার কাদেরকে তারকা হিসেবে জাতির সামনে প্রেজেন্ট করলো, উপস্থাপন করলো? বিদেশ থেকে উড়িয়ে আনা লুৎফে সিদ্দিকী, বিদেশ থেকে উড়িয়ে আনা আশিক চৌধুরী, ফায়েজ আহমেদ তায়েব কিংবা খলিলুর রহমান, যারা এলেন ত্রাতার ভূমিকায়
কিংবা আলী রিয়াজ, যারা এলেন বাংলাদেশের ত্রাতার ভূমিকায়, যেন বিদেশ থেকে প্রবীণদের উড়িয়ে না আনলে বাংলাদেশ পথচ্যুত হবে, যেন বিদেশ থেকে লুৎফে সিদ্দিকী, আশিক চৌধুরী, ফায়েজ আহমেদ তায়েবদের মতো তরুণদেরকে উড়িয়ে না আনলে বাংলাদেশের তরুণদের মধ্য থেকে কোনো মেধাবী ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না যারা অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাহিদা মতো বাংলাদেশের পরিবর্তন সাধন করতে পারেন। তার মানে গত 9 মাসে আমরা দেখলাম তারকা হলেন, সুবিধাজনক পদে থাকলেন, দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারীর ক্ষমতায় যারা থাকলেন তাদের প্রায় সকলের পাসপোর্ট আছে, তাদের প্রায় সকলের বিদেশি নাগরিকত্ব আছে, কাজেই তারা চাইলেই উড়াল দিতে পারবেন। এমনকি উপদেষ্টাদের মধ্যে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটা বড় অংশের দ্বৈত নাগরিকত্ব আছে। কিন্তু রাস্তায় যারা প্রধান উপদেষ্টার ক্ষমতাকে সুসংহত করতে কাজ করলো, 9 মাস ধরে এমন একটা ভয়ের আবহ তৈরি করলো, যেই ভয়ের আবহের কারণে ডক্টর ইউনূস সরকারকেই 5 বছর চাই, অনন্তকাল চাই, এমন সরকার, তুলনাবিহীন সরকার, এবং এই সরকার পড়ে গেলেই জানের ডর শুরু হবে। বিএনপি, এমনকি বিএনপি যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তাহলেও নাকি জুলাই আগস্টের আন্দোলন, বিপ্লব সব ব্যর্থ হয়ে যাবে, এবং ব্যর্থ হয়ে গেলেই নাকি হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদদের জীবন সংশয় হবে। এই বয়ানটি তৈরি হলো তার কারণ যেমন ইচ্ছা মববাজি চালিয়ে যেতে বলা হলো এই জুলাই আগস্টের আন্দোলনের নেতাদেরকে, যারা সারা বাংলাদেশের ভরসার কেন্দ্র হতে পারতেন। কেমন একটা বাংলাদেশ ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশের সাধারণ মানুষ দেখতে চায়, তার একটা প্রতিরূপ হতে পারতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্ররা, সেই ছাত্ররা পরিণত হলেন বাংলাদেশের বড় বড় ভিলেইনে। আসলে একদম সাদা বাংলা ভাষায় বললে, আপনারা রাগ করলেও আমি বলতে বাধ্য যে তারা পরিণত হলেন বাংলাদেশের বেয়াদব ছেলেদের, বেয়াদব সন্তানদের এক অদ্ভুত চিরস্মরণীয় প্রতিকৃতি। তো এই যে তৈরি করা হলো এই দানবিক ক্যারেক্টারগুলো, যাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি উপদেষ্টা পদে আছেন, স্থানীয় সরকার উপদেষ্টা, তার বিরুদ্ধে মাসের পর মাস ধরে অভিযোগ বেরিয়ে আসতে থাকলো যে কি করে তিনি স্থানীয় সরকারের সকল কাঠামোর সকল স্তরে প্রশাসক নিয়োগের নামে বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক হলেন। আমাদের কাছে খবর বেরিয়ে আসতে থাকলো কি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নামে কেউ চট্টগ্রাম বন্দর দখল রেখে সেই চট্টগ্রাম বন্দরের সকল পণ্য ওঠানামা নিয়ন্ত্রণ করে হাজার হাজার কোটি টাকা বানিয়ে ফেলছে, কেউ আবার পাঠ্যপুস্তক বোর্ডের পুরো নিয়ন্ত্রণ নিয়ে ফেলে শত কোটি টাকা বানিয়ে ফেলছে। এই যে খবরগুলো বেরিয়ে আসতে থাকলো, এই যে উচ্চাশা, লোভ, দুর্নীতির মধ্যে এই প্রত্যেকটি ব্যক্তি জড়িয়ে পড়লেন, কিন্তু তাদেরকে কোনোভাবে কখনো ডক্টর ইউনূস ডেকে সংযত হও বললেন না, কিংবা বললেন না এর ফলে জুলাই আগস্টের আন্দোলনের স্পিরিট নষ্ট হচ্ছে এবং রাজনৈতিক ঐক্য নষ্ট হচ্ছে, এবং এমন হলে কাজ করা যায় না। সেনাপ্রধান তার উপর থেকে সমর্থন সরিয়ে নেওয়ার পর এই ছাত্রদের ডেকেই বললেন, যাও গিয়ে রাজনৈতিক ঐক্যের ব্যবস্থা করো। কারণ তিনি জানেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এদের জন্য সংকটটা জীবন মৃত্যুরই বটে, কারণ তাদের কারো কাছে বিদেশি পাসপোর্ট নাই। বিদেশি পাসপোর্ট না থাকা এই ছেলেগুলো আসলে কি সীমান্ত পাড়ি দিয়ে ভারত যেতে পারবে? মাহফুজ আলম আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত হয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়া মাত্র ভারতের মানচিত্রের কোন কোন অংশ দখল করে অখণ্ড বাংলার জন্য বাংলাদেশের লড়াই করা উচিত সে বিষয়ে ফেসবুক পোস্ট দিয়ে ফেলেছেন। এই